Good morning, student. This is I from TMI YouTube English class. Class 8, lesson 6, The Sea, written by James Reeves. ওর লেখা জেমস রিভসের লেখা কবিতা, সুন্দর একটা কবিতা দ্য সি। কবিতাটা এখন আমরা পড়ব। Today our lesson is the poem The Sea, written by James Reeves. James Reeves সম্পর্কে কিছু জেনে নিই আমরা। James Reeves was born in 1909 and he died 1978. He was a British author principally known for his poetry. তিনি ব্রিটিশের কবি ছিলেন। Plays and contribution to children's literature. তিনি অনেক গল্প লিখেছিলেন, সে গল্পগুলো শিশুদের জন্য খুব বিখ্যাত হয়েছিল। চলো আমরা সরাসরি তার লেখা কবিতা দ্য সি অ্যানালাইজ করার চেষ্টা করি। তো এটা শুরু করার আগে কিছু জিনিস আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। কারণ এখানে সমুদ্রকে অ্যানালাইজ করতে গিয়ে, সমুদ্রের বর্ণনা দিতে গিয়ে কবি ভীষণভাবে ফিগার অফ স্পিচকে ব্যবহার করেছেন। দেয়ার আর মেনি টাইপস অফ ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচ হচ্ছে বিভিন্ন টাইপের হয়। এখানে যেগুলো ব্যবহার করেছে সেখানে সেই ফিগার অফ স্পিচগুলো হচ্ছে যেমন মেটাফর ইউজ করেছে, তারপরে পার্সিনিফিকেশন ইউজ করেছে। মেটাফরটা একটু বলে নিই যে মেটাফরটা কি হয়। মেটাফর এই যে এটার বাংলা আমরা রূপম বলতে পারি। হ্যাঁ, তো মেটাফরটা যখন কোনো নন লিভিং থিংকে যখন কোনো লিভিং থিংয়ের সঙ্গে কম্পেয়ার করা হয় তখন সেটাকে আমরা মেটাফর বলে থাকি আর কি। তো চলো let's read the poem. The sea is a hungry dog. The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day. With his clashing teeth and soggy jaws, hour upon hours he gnaws. প্রথম লাইনটা একটু অ্যানালাইজ করি। The sea is a hungry dog. এখানে সমুদ্রকে একটা হাংরি ডগের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। হাংরি ডগ মানে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। হাংরি কথাটা ইউজ করেছে এই কারণে, মানে যখন কেউ কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে কন্ট্রোল করতে পারে না নিজেকে। এখানে সমুদ্রের ভয়াবহতা, সমুদ্রের গর্জন, সমুদ্রের যে ভয়ানক একটা রূপ রয়েছে সেই রূপটাকে এখানে অ্যানালাইজ করার চেষ্টা করেছেন, বর্ণনা করার চেষ্টা করেছেন হাংরি ডগের মাধ্যমে। একটা ক্ষুধার্ত কুকুর যেমন তার পেটে খিদে পেলে সে যেমন হয়ে যায়, আনপ্রেডিক্টেবল হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না নিজেকে, কি করবে, সেই রূপটা তুলে ধরার জন্য এখানে হাংরি ডগের সঙ্গে সমুদ্রটাকে তিনি অ্যানালাইজ করেছেন, বর্ণনা করেছেন। জায়ান্ট অ্যান্ড গ্রে এটা দ্বৈত। এখানে যদি জায়ান্ট মানে বলা হয় সেটা হচ্ছে দ্বৈত, কিন্তু এখানে সমুদ্রের বিশালতা প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই কথাটা জায়ান্ট অ্যান্ড গ্রে। এবং দেখো যে জায়ান্ট অ্যান্ড গ্রে, এখানে দেখো দুটো ওয়ার্ডের মধ্যে প্রথম লেটার, ফার্স্ট লেটারটাই কিন্তু কনসোনেন্ট এবং সেম কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তো এগুলোকে আবার বলা হয় অ্যালিটারেশন। কবি এখানে অ্যালিটারেশন ইউজ করেছেন। He rolls on the beach all day. হি কে এখানে, হি হচ্ছে এখানে সমুদ্রকে অনেক সময় নদীকেও আমরা ফিমেল হিসাবে ধরি, আবার সমুদ্রকে ফিমেল হিসাবে ধরা হয়।
আবার সব ক্ষেত্রে কিন্তু নয়, যে সব ক্ষেত্রেই ফিমেল হিসাবে ধরা হবে সেটাও নয়। কোনো কোনো সময় সমুদ্রকে ফিমেল হিসাবেও ব্যাখ্যা করা হয়, আবার মেল হিসাবেও ব্যাখ্যা করা হয়ে থাকে। আবার অনুরূপভাবে নদীর ফিমেলও আছে, আবার মেলও রয়েছে। যেমন ব্রহ্মপুত্র এই নামটাকে কিন্তু মেল হিসাবে অ্যানালাইজ করা হয়, কারণ ব্রহ্মা লর্ড ওর পুত্রকে ব্রহ্মপুত্র ওর সন্তানকে পাঠিয়েছিলেন, তার সনের নাম অনুসারেই ব্রহ্মপুত্র নাম হয়েছে। আবার অনুরূপভাবে আমরা যদি গঙ্গাটাকে দেখি তাহলে দেখব যে গঙ্গা নদী এটা কিন্তু ফিমেল অর্ডের মধ্যেই, নন লিভিং থিং কিন্তু ফিমেল হিসাবে আমরা অ্যানালাইজ করি, ব্যাখ্যা করি বা আমরা জানি। এরকম নন লিভিং থিং এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ফিমেল এবং মেল হিসাবে ব্যাখ্যা করি। যেমনটি হচ্ছে ওয়াটার, এটা একটা নন লিভিং থিং। ওয়াটারকে আমরা মেলের সঙ্গে কম্পেয়ার করি বা মেল হিসাবেই ব্যাখ্যা পাই, মেল হিসাবেই ব্যাখ্যা করি। কিন্তু এখানে যদি এয়ার বলি, বাতাস কিন্তু ফিমেল, অথচ এখানে এই পাশাপাশি বাতাসও নন লিভিং থিং এবং ওয়াটারও নন লিভিং থিং, কিন্তু ওয়াটার হচ্ছে মেল আর বাতাস হচ্ছে ফিমেল। তো চলো, হি বলতে গেলে এখানে সমুদ্র, হি রোলস অন দ্য বিচ অল ডে। রোল মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া, হি বলতে গেলে এখানে সমুদ্র, তাহলে সমুদ্র সারাটা দিন মানে গড়াগড়ি খাচ্ছে, সারাটা দিন মানে সমুদ্র তটে কি হচ্ছে, ঢেউগুলো পরস্পর আছড়ে পড়ছে, কন্টিনিউ, নেভার এন্ডিং, কিন্তু একের পর একটা ঢেউ আসছে আর সেখানে আছড়ে পড়ছে। এখানে হি রোলস, হি সমুদ্র, তাহলে এই যে গড়াগড়ি খাওয়ার বিষয়টা এটা কিন্তু লিভিং থিং এর মধ্যেই হয়, এটা কিন্তু কখনো নন লিভিং এর দ্বারা সম্ভব নয়। তাহলে এখানে একটা ফিগার অফ স্পিচ কবি ইউজ করেছেন, সেটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি? এটাও একটা ফিগার অফ স্পিচ। পার্সনিফিকেশন সেটাকেই বলা হয় যখন কোনো নন লিভিং থিং এর মধ্যে প্রাণ দেওয়া হয়। কোনো একটা নন লিভিং থিংকে যখন একটা প্রাণী বা যার মধ্যে প্রাণ রয়েছে, জীবন রয়েছে, এরকম একটা জীবন দান করা হয়, তখন সেটাকে পার্সনিফিকেশন বলা হচ্ছে। কারণ এখানে এই গড়াগড়ি খাওয়া বিষয়টা একটা নন লিভিং থিং এর পক্ষে সম্ভব নয়, এটা একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। এখানে পার্সনিফাইড করা হচ্ছে, একটা পার্সন হিসাবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম পরপর মেটাফর ইউজ করেছেন এবং পার্সনিফিকেশন ইউজ করেছেন কবি। With his glancing teeth and soggy jaws, hour upon hours he gnaws. এবং কি হচ্ছে যে ক্লাসিং টিট বলতে গেলে খুব ধারালো দাঁত, এবং তীক্ষ্ণ দাঁত সম্পন্ন। আর সগি জজটা কি? সগি জজটা হচ্ছে মানে লোমযুক্ত এবং দীর্ঘ, বড়, এটা বিশাল আকৃতির দীর্ঘ চোয়াল। জজ মানে চোয়াল, সেই চোয়াল এবং সেই চোয়ালের মধ্যে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো খুব অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো। আওয়ার আপন আওয়ার্স হি নজ মানে হচ্ছে সেগুলোকে চিবানো, মানে ঘন্টার পর ঘন্টা সেগুলোকে চিবিয়ে যাচ্ছে, সেগুলোকে চোয়াল দিয়ে মুচড়ে যাচ্ছে, চিবোচ্ছে আর কি। এখানে কি অ্যাকচুয়ালি ডেঞ্জার্স, যে সমুদ্র কত ভয়ানক, সমুদ্র কতটা ডেঞ্জার, সেটা উপস্থাপন করতেই, সেটা বোঝাতেই কবি এই ওয়ার্ডগুলোকে এখানে ব্যবহার করেছেন। অ্যান্ড বোনস, কিছুক্ষণ আগে বললাম
যে জিয়ান্ট অ্যান্ড গ্রে, যদিও গ্রে মানে ধূসর এবং জিয়ান্ট হচ্ছে একটা দ্বৈতকে বোঝায়। এই যে পরপর একই ধরনের কনসোনেন্ট ইউজ করার জন্য যেটা বললাম অ্যালিটারেশন, তো এটাও এক ধরনের অ্যালিটারেশন, যে বোনস 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 তিনবার ইউজ করেছে, যে রিপিট করছে, বোনস কথাটা তিনবার রিপিট করছে। এই কবিতায় দেখছি যে এখানে তিনবার রিপিট করছে, কিন্তু এটা যদি অরিজিনাল যে কবিতাটা জেন সিরিজের সেটা পড়া হয় বা জানা হয়, সেখানে দেখা যাচ্ছে যে 4 বার উনি এই ওয়ার্ডটাকে রিপিট করেছেন। আমরা রিপিট কখন করি, বা রিপিট কোনো ওয়ার্ড যখন বারবার রিপিট করা হয়, রিপিটের মাধ্যমে কোনো কিছুকে তীব্রতা, কোনো কিছুর তীব্রতা চাওয়ার আকাঙ্ক্ষা, মানে এটা কতটা তীব্র কতটা শক্তিশালী করে তোলার জন্য এটাকে প্রকাশ করা হয়েছে বা এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে বোনস 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 মানে নেভার এন্ডিং, মানে একটা ক্ষুধার্ত কুকুর কিভাবে খিদের তাড়নায় কন্টিনিউয়াসলি ওই খিদেটাকে নিবারণ করার জন্য চেষ্টা করে থাকে। হ্যাঁ, অনুরূপভাবে সমুদ্র কিন্তু কখনোই শান্ত হচ্ছে না। এখানে সমুদ্রের একটা বিশাল চাঞ্চল্যকর অবস্থা এবং নেভার এন্ডিং পজিশন, মানে কখনোই কিন্তু সে থেমে নেই। ও পরস্পর ভয়ানক থেকে আরো ভয়ানক হতে চাইছে। এই ভয়ানক এবং বিপদ এবং যে ডেঞ্জার, এই জিনিসটা প্রকাশ করতেই এই কথাটাকে বারবার রিপিট করা হয়েছে। তাহলে আমরা এখানে অ্যালিটারেশন 2 জায়গায় দেখলাম, জিয়ান্ট অ্যান্ড গ্রে, এবং এই যে বোনস 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 একই কনসোনেন্ট দিয়ে দেখো লেখা শুরু করেছে। তাই এখানেও আমরা অ্যালিটারেশন এর ব্যবহার পাচ্ছি। The giant sea dog mourns licking his greasy paws, এবং কি হচ্ছে যে ওই যে দ্বৈত সমুদ্র, দ্য জিয়ান্ট সি ডগ, ওই যে বিশাল আকৃতির যে সমুদ্র, সেই সমুদ্রটা কি হচ্ছে, ওর যে ভয়ানকতা, ওর যে ভয়াবহতা, ওর যে ডেঞ্জার, সেটা এই হাংরি ডগের মাধ্যমে তিনি উপস্থাপন করছেন। এই বলে যে কুকুরটা কি করে, হাংরি ডগ কি করে, মোন্স হচ্ছে এক ধরনের আওয়াজ করা, মোন্স হচ্ছে এক ধরনের আওয়াজ করা। তো লিকিং মানে চাটা, হিজ গ্রেজি পজ, পজ মানে তার থাবাগুলোকে সে চাটতে থাকে, তার থাবাগুলোকে কন্টিনিউ চাটতে আছে। এবং যেহেতু থাবাগুলোকে চাটছে, তাই ওখানে সমুদ্রের ঢেউগুলো যখন আসে তখন ভিজে অবস্থা হয়ে যায়, সবসময় ভিজে যায়। এই ভিজে যাওয়াটাই হচ্ছে গ্রেজি, মানে এখানে ভেজা, মানে কোনো কিছু শুকনো কিছুও যদি কোনো কিছু চাটা হয় তখন সেটা ভিজে যায় অলরেডি। সেই ক্ষেত্রেই কবি এখানে লিকিং হিজ গ্রেসি পজ কথাটা ইউজ করেছেন। And when the night wind roars, এখানে দেখো আরেকটা পার্সনিফিকেশন আমরা পেলাম, when the night wind roars, নাইট উইন্ড রাত্রির বাতাস, রাত্রির বাতাস যখন গর্জন করে, গর্জন করাটা, এই যে গর্জন করার যে কাজ, সেই কাজটা কিন্তু কোনো নন লিভিং থিং এর কাজ নয়। এবং আমরা জানি যে বাতাস হচ্ছে একটা নন লিভিং থিং। গর্জন করা বিশেষ করে কোনো জন্তু জানোয়ার বা যার মধ্যে প্রাণ রয়েছে, প্রাণের অস্তিত্ব রয়েছে, সেই কিন্তু গর্জন করতে পারে। কিন্তু এ যেহেতু নন লিভিং থিং, এর মধ্যে একটা প্রাণের প্রাণ দেওয়া হচ্ছে, এর মধ্যে একে পার্সনিফাইড করা হচ্ছে, একটা পার্সনের মতো তুলে ধরা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখানেও কিন্তু ওই পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচটা ব্যবহার তিনি করেছেন। যে এখানে রাত্রের বাতাসটা, দ্য নাইট উইন্ড রোডস, গর্জন করছে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, এবং সে ঝড়ের রাত্রি, ঝড়ের যে রাত্রি, সে রাত্রিবেলায় চারটাও কিন্তু কি হচ্ছে, দোল খাচ্ছে। He bounds to his feet and snap and snips, shaking his wet sides over the cliffs, and howls long and loud. এবং কি করছে যে he bounds to his feet and snap and snips, ওই যে ও চাট ছিল ওর থাবাটাকে, ওর যে পজটা সেটা চাট ছিল,
শুধু চাচ্ছে সেটাই নয়, এমন একটা মুহূর্তের কথা এখানে, এমন একটা মোমেন্টের কথা কবি তুলে ধরেছেন যে রাত্রে বাতাসটা গর্জন করছে, চাঁদটা দোল খাচ্ছে এবং ওই স্টর্মি ক্লাউডের মধ্যে, স্টর্মি ক্লাউড যখন ওই ঝড়ো রাত্রিবেলায়, ঠিক সেই সময় সমুদ্রটা কি করছে, বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপ। এখানে ও যেন ওর ভয়াবহতা, ওর ডেঞ্জার্স কিন্তু এখানে আরো বেশি করে প্রকাশ করার চেষ্টা করছেন এই শব্দগুলো দিয়ে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস অ্যান্ড ফলস লংস অ্যান্ড লাউড, এবং আরো জোরে সে, মানে ও যখন ওই ঢেউগুলো যখন উঠছে ঢেউগুলো যখন পড়ছে, তখন আরো জোরে যেন সমুদ্র তটে এসে পড়ছে এবং তার ভয়ানকতা, তার রূপগুলো কিন্তু আরো ডেঞ্জার থেকে ডেঞ্জারের দিকেই যাচ্ছে। কবিতাটি তিনটে স্ট্যান্জায় বিভক্ত। এখানে দুটো স্ট্যান্জা অ্যানালাইজ করা হলো। এই দুটো স্ট্যান্জা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এবং ভিডিওটা রিপিট করে যতবার খুশি ততবার দেখো। পরের ভিডিওতে আমি লাস্ট যে স্ট্যান্জাটা সেটা অ্যানালাইজ করে তখন টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো রয়েছে, অ্যাক্টিভিটি কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।